নমস্কার, আমি সোমেন। আপনার সময় আমার গল্পের আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি মুর্শিদাবাদের এমন একটি স্থানে, যে স্থানের সঙ্গে মুর্শিদাবাদের তথা বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খানের যোগ রয়েছে। হ্যাঁ বন্ধু, মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক স্থানের মধ্যে মুর্শিদ কুলি খানের নিদর্শনের এই স্থানই যদি আপনাদের না দেখায়, তাহলে মুর্শিদাবাদের সঙ্গে অন্যায় করা হবে। কেননা মূলত এই নবাব মুর্শিদ কুলি খানের নামাঙ্কেই এই জায়গার নামকরণ হয়েছিল মুর্শিদাবাদ। আর তারই সময়কার নিদর্শন আজ আমি এই স্থানে, যা আমার ভিডিওর মাধ্যমে এই স্থানের গুরুত্ব আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি মুর্শিদাবাদের তোপখানা। এই অঞ্চলটি মুর্শিদাবাদের তোপখানা নামে পরিচিত। কি রয়েছে সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এই কামানটি হচ্ছে সেই মুর্শিদাবাদের মুর্শিদ কুলি খাঁর সময়কার কামান। এই কামানটি কে তৈরি করেছিল, কত খ্রিস্টাব্দে তৈরি করেছিল এবং এর কী কী গুরুত্ব রয়েছে, সব কিছুই কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। মুর্শিদাবাদের ইতিহাসে এই স্থানের গুরুত্ব অনেকখানি, কেননা এই অঞ্চলেই ছিল মধ্যযুগীয় সময়কালের বাংলার নবাবী আমলের নবাবদের যুদ্ধে শক্তিশালী করে তোলবার মেন ঘাঁটি। অর্থাৎ সেই সময়কালীন নবাবদের মূল অস্ত্রাগার ছিল এই অঞ্চলে। এই অঞ্চলেই মূলত নবাবদের যাবতীয় অস্ত্রশস্ত্র মজুত করে রাখা হতো। আর সেই কারণেই এই জায়গাটির নাম তোপখানা। সিরাজদৌল্লার সময়ের আগেও, ঠিক আছে, মুর্শিদ কুলি খাঁর সময়ে, মানে মেনলি মুর্শিদাবাদের রাজত্ব করতে, বাংলাদেশ থেকে যখন মুর্শিদ কুলি খাঁ বা মুর্শিদাবাদের রাজত্ব করতে আসে, মানে রাজধানীটাকে মুর্শিদাবাদে তৈরি করে তোলে, এই সময়কার নবাবদের সমস্ত অস্ত্রমস্ত্র এখানেই থাকে। তো সেই জায়গাতেই মুর্শিদ কুলি খাঁ বাংলাদেশ থেকে, এই যে এত বড় যে দেখতে পাচ্ছেন যে কামানটা, বাংলাদেশ থেকে মুর্শিদ কুলি খাঁ এই জায়গাটায় নিয়ে এসেছিল, মুর্শিদাবাদে নিয়ে এসেছিল। যা মুর্শিদাবাদের কাটরা মসজিদের ঠিক 400 মিটার আগে দক্ষিণ পূর্ব দিক করে রয়েছে, যা মুর্শিদাবাদের স্টেশন থেকে খুব সহজেই টোটো বা ঘোড়ার গাড়ির মাধ্যমে চলে আসা সম্ভব। মুর্শিদাবাদ তথা বাংলার ইতিহাসে যেমন রয়েছে বাংলার নবাবদের জীবন ও সংস্কৃতির কাহিনী, তেমন রয়েছে এখানকার রাজনীতির কাহিনী সহ প্রেম, বেইমানি, রাজনৈতিক চক্রান্ত সহ আত্মত্যাগ, দেশপ্রেম ও বন্ধুত্বের নানা উপাখ্যান। শুধু কি এইটুকুই? না, বাংলা সেই সময় শিল্পকলাতেও ছিল নিপুণ পারদর্শী, যার প্রমাণস্বরূপ সামনের এই বিরাট আকারের কামান, যা সেই সময়কালের শিল্পকলার নিদর্শন বহন করে আসছে বহু যুগ ধরে। বিশাল আকৃতির এই তোপটা দেখতেই পাচ্ছেন আপনারা, এটির নাম হচ্ছে জাহানকোষা। কামানের ওজন কত, সেই সময় এত বড় কামান নিয়ে মানুষরা কিভাবে যুদ্ধ করত, কিংবা এই এত বড় কামানটিকে বাংলাদেশ থেকে কিভাবে নিয়ে আসা হয়েছিল, তা আপনি আমার ভিডিওর গল্পের মাধ্যমে অবশ্যই জানবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে বিরাট আকারের কামানটি দেখতে পাচ্ছেন, এটির নাম জাহানকোষা, যা মধ্যযুগের এক অনামী বাঙালির অমর শিল্পকীর্তি। তিনি হলেন বাংলাদেশের এক বাঙালি শিল্পী জনার্দন কর্মকার। তিনি 1637 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে এই কামানটি তৈরি করেন অষ্টধাতুর মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধু, অষ্টধাতু অর্থাৎ সোনা, রূপা, দস্তা, তামা, সীসা, টিন, লোহা ও পারদের মাধ্যমে তৈরি করা হয়েছিল, যার কারণে এত যুগ পেরিয়ে আসার পরেও কামানের কোনো অংশে মরচেও লক্ষ্য করা যায় না। সবথেকে উল্লেখযোগ্য বাংলার ইতিহাসে দুইটি সবথেকে বড় কামান ছিল, তার মধ্যে একটি এই জাহানকোষা কামান, যার দৈর্ঘ্য 18 ফুট এবং পরিধি 8 ফুট আর ওজন ছিল 212 মণ। আরেকটি যে কামান ছিল সেটি বাংলাদেশের নদীর তলায় তলিয়ে গিয়েছে, যা জাহানকোষার থেকেও বড় ছিল। বলা বাহুল্য, এই জাহানকোষা কামানটি মুর্শিদ কুলি খাঁ বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে নিয়ে এসেছিল তার রাজত্বকালে, আর তখন থেকেই মুর্শিদাবাদের এই অঞ্চলেই ছিল এই কামানটি। নবাব মুর্শিদ কুলি খাঁ সেই সময়ে এই কামানটি বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে নিয়ে এসেছিল। এই কথা শুনে আমার দর্শক বন্ধুদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এত ভারী ও বড় কামানটি কিভাবে নিয়ে আসা হয়েছিল। কি তাই তো মনে প্রশ্ন জেগেছে তো? তাহলে সে বিষয়ে আপনাদের আলোকপাত করতে আমি বলে রাখি, এই কামানটি কিন্তু 6 চাকা বেষ্টিত গাড়ির মাধ্যমে নিয়ে আসা হয়েছিল,
যা পরবর্তীকালে এই স্থান থেকেই আনুমানিক 150 থেকে 200 বছর আগে একটি অসুস্থ গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীকালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে এই কামানটিকে গাছের শিকড় থেকে ছাড়িয়ে এই স্থানে এই বেদিতে সংরক্ষণ করা হয়েছে। এই ধারটি বারুদ ঢোকানো হতো, আর এইটা হচ্ছে কামানের নিশানা। ঠিক আছে, এই নিশানা করেই সেই সময় কামানটিকে ব্যবহার করা হতো। এধার দিয়ে বারুদ ঢোকানোর পর ওই ধারেই কামানের বারুদ সামনের দিক থেকে গোলা বারুদ। তো এই হচ্ছে এই যে ফুটোটা দেখতে পাচ্ছেন, এই ফুটোটার মাধ্যমে নিশানা করা হতো। তো এই জায়গা থেকে নিশানা করেই কামানটিকে ইউজ করতো মানুষ, দেখতো নিশানা করতো কত দূরে কীভাবে গোলা বারুদ করা হবে, মানে ধ্বংস করা হবে সেই জায়গাটি। তো দেখতেই পাচ্ছেন সুন্দর যে কারুকার্য, সেটা কিন্তু আপনারা আমার ভিডিওতে অবশ্যই লক্ষ্য করবেন। হচ্ছে কি ভারী, হ্যাঁ, চাকতিগুলোরও আকার কতটা, এই যে চাকতিগুলো দেখতেই পাচ্ছেন, এই চাকতিগুলোর আকারটাও কতটা, এই চাকতিগুলোতে তুলতে পারবো না, এতটাই ভারী। হ্যাঁ, চাকতিগুলোই তোলা মুশকিল। চলুন বন্ধু, এবার আমি আমার ক্যামেরা জুম করে আপনাদেরকে কামানের গায়ে যে নকশাগুলো রয়েছে সেইগুলো দেখাই। কামানের গায়ে এই নকশাগুলো দেখে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে সেই সময়কালের বাঙালি শিল্পী জনার্দন কর্মকারের ধাতুবিদ্যার কি নিখুঁত পারদর্শিতা ছিল, তার প্রমাণস্বরূপ কামানের গায়ের এই নকশাগুলি। বিশেষ উল্লেখযোগ্য, এই কামানের দ্বারা একবার গোলা দাগার জন্য 17 কিলোগ্রাম বারুদের প্রয়োজন হতো, যা বেশ কয়েক কিলোমিটার দূরত্বে শত্রুকে জোরদার আঘাত করতে সক্ষম ছিল এই কামান। আর এই কারণেই এই কামানের নামকরণের সার্থকতা পেয়েছে, কেননা জাহান কষার কথার অর্থই পৃথিবী ধ্বংসকারী, যা কাজের সঙ্গে নামকরণের সার্থকতা একে অপরের পরিপূরক। যদিও এই কামানটি তৎকালীন নবাবেরা খুব একটা যুদ্ধে ব্যবহার করেননি, কেননা এই কামানটি যদি কোনো যুদ্ধে ব্যবহার হয়েই থাকতো তাহলে নিশ্চয়ই ইতিহাসের পাতায় তার উল্লেখ পাওয়া যেত। কিন্তু দুঃখের বিষয়, ইতিহাসের কোনোই তার উল্লেখ নেই। তবে অনুমান করা যেতেই পারে যে আয়তনে এত বড় ও ওজনে এত ভারী কামান যুদ্ধে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া অতি দুঃসাধ্য হওয়ার কারণবশতই হয়তো এই কামানটির ব্যবহার থেকে বিরত থেকেছে নবাবেরা। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন তা অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন। আর আরেকটা কথা বলি যে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গাকার ভিডিও তো আমি আমার চ্যানেলে আপনাদেরকে তুলে ধরছি। তো জানি না কেমন লাগছে, আমি হয়তো আপনাদের মতন করে উঠতে পারছি না হয়তো বলেই আপনারা আমার ভিডিওতে কমেন্টস চাইলেও আপনারা আমার ভিডিওতে কমেন্টস দিচ্ছেন না। জানি না সামনের দিন এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন আপনাদের কেমন লাগবে। তবে আশা করব প্রত্যেকটা ভিডিওর মতনই এই ভিডিওতেও আমি আশা করব যে আপনারা সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দিবেন, কেননা চেষ্টা করছি মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো এবং ঐতিহাসিক নিদর্শনগুলো প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরার। মানুষের মাধ্যমে কেন বললাম, কেননা আমি তো ভিডিও করছি, আমার ভিডিওর মাধ্যম আপনারাই মানুষের কাছে পৌঁছে দেবেন। তাই আমি ভিডিও করছি, আপনাদের ভালো লাগলে সেই ভিডিও দেখার পর সেই ভিডিও 5টা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই। তো আশা করি আপনারা আমার এই ভিডিও সকলের কাছে তুলে ধরবেন, কেন না তুলে ধরলে আমার ভিডিও প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওগুলো দেখুন এবং 5টা মানুষের কাছে শেয়ার করুন। চলুন।